জলা ছিল ভালো হয়েছে অনেক ঘেরে বসে আছে ঘর দিয়ে মার খাচ্ছে বুঝেছো ওদের কেস কাছারি মোবাইল সব আসছে কিন্তু কালকে ফাইনাল করে দিলে ভালো তখন পুরো তো ঘর ছেড়ে দিতে পারবো দিলীপ দা এখানে এলেন আপনাদের এখানে সবার সঙ্গে কি পরিস্থিতি রয়েছে আপনার এখানে প্রচুর মানুষ রয়েছেন এখানে অ্যাকচুয়ালি তো আপনার যারা ঘর ছাড়া যাদের উপর অত্যাচার হয়েছে পোস্ট ভায়োলেন্সের পরে তারা সব এখানে এসছে রাত্রিবেলায় গণনার দিনে রাত্রিবেলায় চলে আসে বেশিরভাগ আছে আলতাবেরিয়ার লোকেরা ফলতারও কিছু আছে মহেশতলা সাতগাছের কয়েকজন করে আছেন তো তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে থাকতে পারছে না কেউ অত্যাচারে তাদের পুকুরে বীজ দিয়ে দেওয়া হয়েছে আসবাবপত্র সব লুট করা হয়েছে তা মাননীয় শুভেন্দুদা কিছুদিন আগে এসেছিলেন আবার আজকে দিলীপ দা এলেন আজকে সকালবেলা ফোন করে বললেন আমি যাচ্ছি আসুন তাহলে অন্তত এই সমস্ত রাজ্যের এবং সেন্ট্রালের লোকেরা যদি আমাদের এনাদের ব্যাকআপ দেয় এরা মানসিকভাবে উৎসাহ পায় আমরা তো আছি এদের জন্য যে যারা রয়েছে জেলার এই কার্যকর্তারা তারা রাজ্যের লোকেরা এলে আজকে আপনাকে মানে জানালেন বা কত বললেন আশ্বাস কতটা দিয়েছেন না দিলীপ দা আশ্বাস দিয়েছেন মানে দিলীপ দা তো এলেন এদের সঙ্গে কথাবার্তা বললেন এদের মানসিকভাবে এদের একটু শক্তিশালী হলো যারা রাজ্যের যারা লোকেরা যদি আসে এরা তো একটু মানসিকভাবে শক্তিশালী হয়ে যে আমাদের পাশে এনারা আছেন বিজেপি আছে এইটুকুনি তো দরকার না যাক ওই বিতর্কিত মন্তব্য করা বা ছিপ ফেলা সেই সব ছেড়ে দিলীপ ঘোষ এখন কার্যত ট্র্যাকে ফিরেছেন আজকে উনি গিয়েছিলেন ডায়মন্ড হারবারের আমতলাতে যেখানে বিজেপির ঘরছাড়া নেতা কর্মীরা আশ্রয় নিয়েছেন সেখানে সাক্ষাৎ করেন কথা বলেন এবং পাশে থাকার বার্তা দিয়েছেন আর দর্শক শুনলেন যিনি ওখানকার বিজেপি প্রার্থী ছিলেন এই যে যাকে দেখছেন অভিজিৎ দাস ওরফে ববি উনি বলছিলেন যে যদি রাজ্য থেকে এইসব নেতারা আসেন তো তাহলে যারা নিচে আছেন তারা একটু ভরসা পান আর কি যে সবাই আসছেন পাশে থাকছেন এটাই দর্শক আমি যেটা এখান থেকে আর কি দেখতে পাচ্ছি বা যেটার জন্য এই ভিডিও তৈরি করা সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ আবারও কিন্তু ঠিক লাইনেই ফিরেছেন মানে যা চলছিল তিনি যেভাবে মন্তব্য করছিলেন সকালের দিকে মিডিয়াতে তার হেরে যাওয়া নিয়ে যেটা নিয়ে আবার পাল্টা মন্তব্য আসছিল উল্টো দিক থেকে অনেকে কাউন্টার করছিলেন ফলে এটাতে বিজেপির অন্দরে একটা বিরাট দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছিল আর এগুলো যত হচ্ছিল তত এই রাজ্যের যারা শাসক তারা বেশ মুচকি হাসছিলেন যারা আর কি নেতা নেত্রী আর এইসব নিয়ে যেহেতু মিডিয়াতে প্রচুর চর্চা হচ্ছিল তাতে করে বিজেপির যারা নিচুতলার কর্মী নেতা তারা একটা কেমন হয়ে যাচ্ছিলেন তারা বিষয়টাকে ভালোভাবে নিতে পারছিলেন না তারাও ভাবছিলেন যে কি হচ্ছে এটা যদি উপরতলায় এইরকম কাদা ছোঁড়াছড়ি চলে তো তাহলে আমরা কি করে দলটা করব এবং এই সুযোগে তো শাসক যে যেখানে রয়েছে বা রয়েছেন নেতা নেত্রীরা তারা তো এবার আক্রমণ আরো বেশি করে শানাবেন না বা শানাবে কারণ তারাও বুঝবে যে এ দলেতে এই অবস্থা উপরতলায় নিজেরাই সব খেয়ে করছেন কাদা ছোড়াছড়ি করছেন চলো এদের পাঠ চুকিয়ে দিই ফলে তারাও খানিকটা মানে ভয় পেয়ে যাচ্ছিলেন যে যা শুরু হয়েছে উপরতলাতে এ তো মুশকিল হয়ে যাবে এক নিজেদের মধ্যে একটা সন্দেহ তৈরি হচ্ছে আর দ্বিতীয়ত এই সুযোগে শাসক তাদেরও পুষিয়ে নেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে বা করে যাবে তো এই নিয়ে একটা অস্বস্তি তৈরি হয়েছিল বিজেপির অন্দরে এবং অনেকেই দেখছিলাম
একটা দুটো শিবির বলে বলা হচ্ছিল, শুভেন্দু শিবির, দিলীপ শিবির। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বিতর্ক চলছিল। আমরা বলছিলাম যে লড়াই কিন্তু এখনো শেষ হয়নি। এই রাজ্যের শাসক যা, এদের সঙ্গে কিন্তু এখন বিরাট লড়াই করতে হবে। এমনিতেই যা অবস্থা, এবং বিভিন্ন ক্ষেত্রে এমনকি কমিশনের লোকজনেরাও যেভাবে কত একটা সেটিং ফিটিং করে কাজ করছেন, ফলে এখান থেকে এই শাসককে মুক্ত করতে বিরাট লড়াই করতে হবে। আর সেই লড়াই তখনই হবে, সম্ভাবনা কিন্তু আছে, সম্ভাবনা নেই তা নয়, কারণ এত এত সবের পরেও কিন্তু প্রচুর ভোট বিজেপি পেয়েছে। কিছু পলিসিগত চেঞ্জ করতে হবে, তাহলেই কিন্তু রেজাল্ট এসে যাবে। কিন্তু সেটা আসবে তখনই যখন বিজেপির নিজেদের মধ্যে একটা ঐক্য নিয়ে লড়াইটা করবে। আর যদি নিজেদের মধ্যে গন্ডগোলের ব্যাপারটা চলে আসে বারবার, তাহলে তো একটা সাবোতাজের ব্যাপারটা চলে আসবে, সেটাকে কাজে লাগাবে শাসক তাদের মতো করে। তো এটা কেন হচ্ছে? যখন লড়াইটা বড় সামনে 2026-এ, সেখানে যদি তার আগে যদি এইসব চলে যে রেজাল্ট যা হবার তো হয়ে গেছে, সবই তো জানি আমরা কিভাবে কি ভোট হয়েছে, কেমন করে কি সব হয়েছে, কিন্তু সেই রেজাল্টকে নিয়ে যদি নিজেদের মধ্যে কোন্দল শুরু হয়ে যায় যে ও আমাকে হারিয়ে দিয়েছে, বা আমাকে কেন এখান থেকে সেখানে সরানো হলো, বা কেউ যদি বলেন যে উনি কেন তাহলে দাঁড়াতে গেলেন, উনি তো যদি জানতেন যে হারবো কেন টিকিটটা নিতে গেলেন, এই যে একটা তর্ক তরজা শুরু হয়ে গেছে, এটা তো ভালো হচ্ছিল না। এবং সকাল হলেই দিলীপ ঘোষ প্রেসের সামনে মুখ খুলতেন, নানান সব কথা বলতেন, অসন্তোষের কথা প্রকাশ করতেন। এগুলো তো ভালো হচ্ছিল না। এমনকি শুভেন্দু অধিকারীও দেখলাম অভিমান প্রকাশ করে ফেললেন যে কেউ কেউ এইসব মন্তব্য করছেন, ভালো হলে নিজেদের ক্রেডিট নিয়ে থাকেন, আর খারাপ হলে আমার দিকে দোষ ঠেলে দিচ্ছেন। একটা দলের ফোরাম রয়েছে, জায়গা রয়েছে, সেখানে না বলে প্রকাশ্যে বলা। আর আমি দল করি, দলের থেকে তেলের পয়সাটুকুও নিই না, হোটেলে থাকলে নিজের পয়সা থেকে সেখানে খরচ মেটাই, আর আমি টিকিট বন্টন করি না। এবং এই খবরটাও সামনে এসেছিল, আমি এনেছিলাম, যে এতটাই অসন্তুষ্ট হয়েছেন বা বিষয়টাকে মেনে নিতে পারেননি শুভেন্দু অধিকারী, যে এই যে 4টি বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হতে চলেছে, তার যে প্রার্থী বাছাই, সেখানে উনি থাকবেন না বলেছেন। এবং সত্যি আজকে বৈঠক হয়েছে, সেই বৈঠকে থাকেননি, শুভেন্দু অধিকারী থাকেননি। মানে আমরা যেটা বলেছিলাম খবরটা, সেটা কিন্তু মিলেছে। তো প্রশ্ন হচ্ছে যে এটা তো ভালো জিনিস না, কেন থাকবেন না? সবাই থাকবেন, একসঙ্গে বসে ঠিক করবেন। দিলীপ ঘোষ পুরনো নেতা, তার একটা সংগঠন আছে, তার একটা ফ্যান ফলোয়ার ব্যাপারটা আছে, একটা অংশ তো আছেই, এটা তো অস্বীকার করার তো কোনো জায়গা নেই। তো তার একটা আছে, শুভেন্দু অধিকারীও দলটা করে যাচ্ছেন, শক্ত পরিশ্রম করছেন, তারও একটা ফ্যান ফলোয়ার দলের মধ্যে তৈরি হয়েছে। তো সকলকে নিয়ে যদি লড়াইটা হয় একটা সূত্র, মানে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে, তার থেকে ভালো আর কি আছে? তো সেটা কেন হচ্ছে না? আর দিলীপ ঘোষ কেন সকালবেলা উঠে এরকম মন্তব্য করছেন ফালতু ফালতু? তো এইসব নিয়ে আমরাও কথা বলেছি, আমরাও ভিডিও তৈরি করেছি, এইসব নিয়ে অনেক চর্চা করেছি, অনেক মিডিয়াতেও এইসব চর্চা হয়েছে। কিন্তু আমরা যেটা বারবার বলার চেষ্টা করেছি যে আমরা চর্চার মধ্যে ঘি ঢালার চেষ্টা করিনি, আমরা চর্চাটাকে মানে ওই বিতর্কটাকে মেটানোর চেষ্টা করেছি। যে কারণ আমি মানে এটা আমার মধ্যে কোনো গোপনীয়তা আমি রাখি না, আমি পরিষ্কার বলে দিই যে আমরা যেমন একজন ইউটিউবার, আমি যেমন, আমার কথা বলছি, অন্যদের কথা বলতে পারবো না, আমি যেমন একজন ইউটিউবার, তেমনি আমি কিন্তু একজন অ্যাক্টিভিস্ট হিসেবেও নিজেকে মনে করি। এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। কি অ্যাক্টিভিস্ট? না, আমাদের রাজ্যে যে অপশাসন চলছে সেটার মুক্তি ঘটুক, এই বাংলা সোনার বাংলা হয়ে উঠুক, যেন আমরা বাংলাকে নতুন রূপে দেখতে পাই। যা চলছে এটা সে বাংলা নয়। তার জন্য যারা মুভমেন্টে আছেন তাদের কথাগুলো দেখবেন আমরা বেশি বেশি করে তুলে ধরি, তাদের ঐক্যবদ্ধ লড়াইটাকে আমরা বেশি করে প্রচার দিই। কারণ আমার নিজেরও সত্যি একটা লক্ষ্য রয়েছে, কারণ আমিও তো বাংলার মানুষ। পলিটিক্সের কে কি ক্ষমতায় আসবেন এটা আমাদের দেখা দরকার নেই, আমার কোনো ক্ষমতা নিয়ে কোনো ব্যাপার নেই, আমি নিজে পলিটিক্স করি না। কিন্তু আমি তো বাংলার মানুষ, বাংলাতে যা চলছে, বাংলার ছেলেমেয়েরা, যোগ্য ছেলেমেয়েরা রাস্তায় বসে কান্নাকাটি করছেন, কোনো গুরুত্ব নেই। আর দেখছেন তো রেজাল্টের পরে তার কোনো গুরুত্বই দিচ্ছে না। দেখছেন রেজাল্টের, আর কেন গুরুত্ব দেবে বলুন তো শাসক? তারা তো বুঝে গেছে এইসব কান্নাকাটির কিছু দাম নেই, ও ভোট তো এই তো আমাদের দিকে ভোট, আমরা ঠিক ভোট আদায় করে নিয়ে চলে আসবো। ফলে এই যে একটা সাহস চলে আসছে, ফলে এটা তো আরো তো অন্ধকার হয়ে যাচ্ছে না, যে প্রজন্ম, তাদের কাছে তো আরো অন্ধকার হয়ে যাচ্ছে না ভবিষ্যৎটা, কিছু হবে না তো, মানে আর তো কোনো বেপরোয়া, আর তো কোনো পাত্তাই দেবে না, দিচ্ছে না তো, দেখছেন তো।
দিচ্ছে কি? এবং এবং দেখবেন ডিএ যারা মুভমেন্ট করছিলেন তাদেরকে কোনো পাত্তা দেওয়া হচ্ছে না, আর কাউকে কোনো পাত্তাই দেওয়া হচ্ছে না। তারা বুঝে গেছে ওই ভোটের সময় আমরা ঠিক টাকা বা কিছু স্কিম দিয়ে আমরা ঠিক ভোট আদায় করে নেব, দরকার হলে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ওই সময় বাইরে একটু বৃদ্ধি করে দেবো, এটা ভালো চিন্তা করে হয়তো এগোচ্ছে। দেখবেন ওই জন্য দেখবেন আর এখন আর কোনো এইসব নিয়ে কোনো নেই, এখন আর শিল্প নিয়েও দেখবেন কোনো গল্প নেই, সব বন্ধ। এই তো শুনেছেন তো যে ওই যে বাণিজ্য সম্মেলন, ওটাও আর করা হবে না, মানে এখন সব দরকার নেই, আবার ভোট এলে আবার হবে, আবার 25 থেকে শুরু হবে। ফলে এই যে একটা অপশাসন চলছে, এটাকে তো সরাতে হবে। তো সেইটা আমি বাংলার মানুষ হিসেবে আমি বলবো না, তো সেটা বলি বলে আমাকে কেউ কেউ বলেন আপনি শাসকের কেন প্রশংসা করেন না, আপনি শুধু উল্টো দিকের কথা বলছেন। এই জন্যই বলছি, কারণ আমাদেরও একটা ইচ্ছে যে বাংলাতে যে অপশাসন চলছে সেটার মুক্তি ঘটুক, সেই জন্য। তো সেই জন্য আমরা সবসময় একটা শক্ত খুঁটি চাই বাংলার মুক্তি ঘটানোর জন্য, কিন্তু সেই খুঁটি যদি কোথাও নড়বড় করে সেটা আমাদের খারাপ লাগে, কারণ আমরা তো একটা শক্ত খুঁটি চেয়েছি। যেহেতু এখন সামনে বিজেপি শক্ত খুঁটি, যদি এটা অন্য কেউ দল আসতো, দেখতেন আমি তার দিকেই বলতাম। বামেরা যদি শক্ত খুঁটি হতো, আমি বামেদের দিকেই বলতাম। আমার নিজস্ব কোনো দল নেই, আমার কোনো দলের প্রতি আমার নিজস্ব কোনো ইন্টারেস্ট নেই, কোনো সিম্প্যাথি কিছু নেই। আমার একটাই আমার ভাবনা, বাংলার মুক্তি, বাংলার মুক্তি। সেই জন্য যে সামনে থেকে লড়াই করবে শক্ত হবে তার দিকে বলতে কি তার কথাগুলো আমরা তুলে ধরবো। তার মানে এই নয় অনিয়ম বেনিয়ম তাদের অযৌক্তিক ব্যাপার স্যাপার নিয়ে আমরা বেশি করে সবগুলো মাথা দেবো। আমাদের মূল লক্ষ্য একটাই, ফোকাস একটাই, মুক্তি মুক্তি মুক্তি। তো সেই জন্য এগুলো করা। কিন্তু যখন দেখি সেই খুঁটিটাই নড়বড় করছে, অথচ পাশে আমরা শক্ত খুঁটি দেখতে পাচ্ছি না। যদি এই সময় অন্য কোনো শক্ত খুঁটি থাকতো, বাম, কংগ্রেস বা অন্য কোনো দল, ভাবছেন কি আমি বিজেপির ব্যাপার নিয়ে কোনো পাত্তা দিতাম? সে ঘুরে বালি দেখতেন, আমি বিজেপির দিকে থাকতাম না। কারণ আমার একটাই লক্ষ্য, মুক্তি, বাংলার মুক্তি। এখন যেহেতু তারাও উঠতে পারেনি, তাদেরও ভোট এবার ভালো হয়নি, তাদেরও অনেক গন্ডগোল আছে। বেশ একটা জায়গা তৈরি হয়েছিল বাংলাতে, ইন্ডিজোটে গোল টেবিল করে বৈঠক করতে গেল, মানুষের মন থেকে বিশ্বাস চলে গেল। আর তারা আবার তারাও বলছে বিজেপি খারাপ, তৃণমূলও বলছে বিজেপি খারাপ, দুজনরাই বলছে বিজেপি খারাপ। মানুষ ভাবছে যখন বিজেপি খারাপ দুজনেই বলছে, কিন্তু বিজেপিকে রুখবে কে? এদের তো রোকার ক্ষমতা নেই। টিএমসি বঞ্চ সেই তুলনায় ভালো, চলো টিএমসি কে ভোট দাও। ফলে এই কথা বলতে গিয়ে বাম কংগ্রেসের ভোটটাও চলে গেছে ভোগে, বিশেষ করে বাবাদের ভোটটাও চলে গেছে ভোগে। তারা সকলকে ওই দুজনকে সমানভাবে দাগতো, বিজেপিও খারাপ, টিএমসিও খারাপ। আরে এই রাজ্যের নিরিখে টিএমসি সম্পর্কে একটু বেশি করে বলো না, তবে তো ব্যাপারটা হবে। তোমরাও বিজেপি সম্পর্কে ভয় দেখাচ্ছ, টিএমসিও বিজেপিকে নিয়ে ভয় দেখাচ্ছে, দুটো দিক দিয়ে বিজেপিকে ভয় দেখানো হচ্ছে। তো মানুষ ভাবছেন তাহলে বিজেপি খারাপ, কিন্তু রুখবে কে? বাবা দিকে ভোট দিয়ে তো রোকা যাবে না, চলো তাহলে টিএমসি কি ভোট দিই। টিএমসি ভোট বেশি পেয়ে গেছে, এদিকে বাম ঘটি হারিয়ে ফেলেছে। ফলে আমরা যদি দেখতাম যে না, মানুষ ভরসা করছেন তাদের দিকে, তারা সেই ভরসার জায়গাটা বের করে আনতে পেরেছেন, তারা হয়তো ভেবেছিলেন যে বিজেপি সম্পর্কে বললে মানুষ একটা অংশ কেটে চলে আসবে, কিন্তু আসেনি তো। আমি তো সেই জন্যই অঙ্কটা বলছি যে এই কারণে আসেন। তো যেহেতু নেই, এখন বিজেপি আছে সামনে, তাদেরকে শক্ত খুঁটি হিসেবে আমরা দেখতে পাচ্ছি বাংলার মুক্তির জন্য। তো সেই অন্দরই দ্বন্দ্ব শুরু হয়, তখন সবারই খারাপ লাগে। তো সেই জায়গা থেকে এখন যেটা দেখতে পাচ্ছি দর্শক, একটা ঐক্যের ব্যাপারটা দেখতে পাচ্ছি। দিলীপ ঘোষের মধ্যে পরিবর্তন দেখছি। দিলীপ ঘোষ আর কিন্তু প্রকাশ্যে কিছু বলছেন না, এমনকি আজকে যখন গেছেন, আজকেও কিন্তু দিলীপ ঘোষের সে অর্থে কোনো বক্তব্য মিডিয়ার সামনে দেখতে পাইনি। তবে উনি কিন্তু একটা পোস্ট করেছেন ফেসবুকে লেখা, আমি সেটা আপনাদেরকে পড়ে শোনাতে পারি। এই যে, ভোটে জিতেই পেশি শক্তির আস্ফালন করছে তৃণমূল কংগ্রেস, গোটা দেশে ভোট শেষের উত্তাপ নেই, ব্যতিক্রমী শুধু পশ্চিমবঙ্গ। ভোট পরবর্তী হিংসায় আতঙ্কিত বিজেপির কার্যকর্তারা, শুধুমাত্র বিজেপি করাই ছাদ হারিয়েছেন তারা। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার আমতলা এবং নিবারণ দত্ত রোডের দলীয় কার্যালয়ে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোট পরবর্তী হিংসা থেকে প্রাণ বাঁচাতে আমাদের কর্মীরা আশ্রয় নিয়েছেন দলীয় কার্যালয়ে। আমরা আমাদের সকল কর্মীদের পাশে আছি, দলের জন্য যারা প্রাণপাত করছেন তাদের পাশে থাকা আমাদের আশু কর্তব্য। খুব ভালো কথা বলেছেন। এইসব কথাই তো চাইবেন বিজেপি যারা নিচে রয়েছেন, তারা তো এইসব কথাই তো চাইবেন, যে এই সময় দ্বন্দ্ব ওইসব ভুলে বা ছিপটিপ ফেলা বন্ধ করে কর্মীদের পাশে এসে দাঁড়ান। তো প্রথম দিকে খানিকটা হয়তো অভিমান হয়েছিল দিলীপ ঘোষের, অভিমান হয়েছিল, কারণ তিনি হেরে যাবেন ভাবতে পারেননি। তার ভাবনা ছিল যে মেদিনীপুরে দাঁড়ালে হয়তো জিততে পারতাম। তো কিছু কথা বলেছিলেন, কিন্তু সেটা বলার পরে একটা ঝড় যখন বইল, এখন কিন্তু দেখছি দিলীপ ঘোষ নিজেকে পরিবর্তন করে ফেলেছেন, ট্র্যাকে ফিরে এসছেন। এখন আর ওই উল্টোপাল্টা কথা বলছেন না এবং কর্মীদের পাশে থাকছেন, ছুটছেন, যাচ্ছেন, নিজের ছিপ ফেলে অন্যভাবে কাটাচ্ছেন না। ফলে ট্র্যাকে ফিরেছেন,
একটা ঐক্য। এবং এটাও শুনলাম দর্শক, আজকে ওখানে গিয়ে দিলীপ ঘোষ নিজে উনি কিন্তু শুভেন্দু অধিকারীর নামটাও করেছেন, বলেছেন যে এখানে এসেছিলেন শুভেন্দু অধিকারী, হ্যাঁ উনিও এসেছিলেন, পাশে আছেন, আমরাও পাশে আছি। এই যে বিষয়টা, যেটাকে নিয়ে বাইরে একটা অন্যরকমের চর্চা হচ্ছে, কিন্তু কর্মীদের কাছে গিয়ে বলা যে শুভেন্দু অধিকারী এসছেন, আমিও এসছি, মানে আমরা সব একসঙ্গে আছি, ভাই ভাই সব একসঙ্গে আছি, এই যে বার্তা, ঐক্যের বার্তা, এটাও কিন্তু দলের ক্ষেত্রে খুব মঙ্গলের, খুব মঙ্গলের। আমার মনে হয় আজকে এই যাওয়ার পরে ওখানকার যারা নেতাকর্মী রয়েছেন, তারা মনে হয় অনেকটাই আশ্বস্ত হয়েছেন, ভরসা পেয়েছেন বিজেপির প্রতি, যে না ওই রকম দ্বন্দ্ব ব্যাপার কিছু নেই, সবাই আমরা একসঙ্গে আছি। এটা একটা বার্তা, এই বার্তা পরের লড়াইয়ের শক্তি যোগাবে, শক্তি যোগাবে। প্রার্থী নিজেও আশ্বস্ত হয়েছেন, নিশ্চয়ই শুনলেন কথাটা, শক্তি যোগাবে। এটাই তো দরকার, এটাই তো দরকার। যাই হোক, অবশেষে হলেও বিজেপির মধ্যে একটা ঐক্য, বঙ্গ বিজেপির মধ্যে ঐক্য ফিরছে। শাসক সেটা অবশ্য খুব একটা ভালোভাবে নেবে না, তারা চাইছিল যে একটু গন্ডগোল মানে গন্ডগোল লেগে থাক, অনেক চেষ্টা করেছি, তা সত্ত্বেও বিজেপির ভোট আটকানো যায়নি। তারা হয়তো এই ঐক্য ভালোভাবে দেখবে না, কিন্তু এই যে ঐক্যের সুর এখন দেখতে পাচ্ছি, এই সুর বেঁধে সামনের যে লড়াই, 4টে যে বাই ইলেকশন, সেটাও ভালো করে হোক। 4টে বিধানসভার মধ্যে 3টে বিধানসভাতে বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে, অনেকটা এগিয়ে। যেহেতু এটা উপনির্বাচন, আবারও দাঁত নোখ সব বের করে লড়াইটা করবে শাসক, তবুও ফাইটটা দিক না, একটু ভালো করে ফাইটটা দিক। 26 তো খুব বেশি দেরি নেই, মানুষ তো সাথে আছেন, এটা তো পরিষ্কার। 38% মানুষ ভোট দিয়েছেন, ছেলে খেলা কথা নাকি, এত 4-5% ভোট। কিছু পলিসিগত চেঞ্জ আর রিগিং ছাপ্পাটা বন্ধ করার কৌশলগুলো করা হোক না, তাহলে তো দেখবেন রেজাল্ট চলে এসছে, তাহলে তো দেখবেন রেজাল্ট চলে এসছে। যেহেতু এখনো মানুষ ভরসা করছে না আপনাদের উপরে, এবং এটা বলা যায় যে 26-এও কিন্তু আপনাদের উপরে ভরসা করবেন বাংলার মানুষ, তারপর অন্য কিছু ভাববেন। এটা শেষ চান্স, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। লড়াইটা হোক না। দর্শক কি বলবেন দিলীপ ঘোষের আজকের ভূমিকা? নিশ্চয়ই যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।